আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আপনি কি নিয়ে আলোচনা করতে চান বা কিসের উপর স্ট্র্যাটেজিক নির্দেশনা চান বলুন, আমি পরামর্শ দিতে প্রস্তুত। আচ্ছা, তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে একটু ধারণা দাও। এর সম্ভাবনা কতটুকু রয়েছে বর্তমানে? চলুন আসলেই আমরা এই সম্ভাবনাটা ভেঙে দেখি। প্রথমত, তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা নির্ভর করে জিওপলিটিক্যাল টেনশন, শক্তির ভারসাম্য এবং প্রযুক্তিগত উন্নতির উপর। বর্তমানে ইউএস, চীন, রাশিয়া, ইইউ এর মধ্যে প্রতিযোগিতা এবং প্রযুক্তি যেমন সাইবার ও স্পেসতে বাড়তি চাপ রয়েছে। তবে সরাসরি যুদ্ধের সম্ভাবনা এখনও নিয়ন্ত্রিত। আমি আপনাকে দুইটি স্ট্র্যাটেজিক পথের কথা বলবো। এক, ডিপ্লোম্যাটিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ, যা উত্তেজনা কমাতে পারে। দুই, ভবিষ্যতের প্রযুক্তি প্রতিযোগিতা, যা নতুন সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। তাই আমরা কৌশলগতভাবে ডিপ্লোমেসি শক্তি এবং প্রযুক্তিগত ভারসাম্যের দিকে নজর দিতে পারি, যাতে বড় ধরনের সংঘাত এড়িয়ে চলা যায়। আচ্ছা, তোমার কি মনে হয় যে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে বাংলাদেশের সেখানে কি প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপর? চিন্তা করলেই বোঝা যায় বাংলাদেশের জন্য এই ধরনের সংঘাতের প্রভাব বহুমুখী হতে পারে, বিশেষ করে অর্থনীতি, অভিবাসন এবং জ্বালানি সরবরাহে। প্রথমত, বাংলাদেশ একটি বড় রপ্তানি নির্ভর অর্থনীতি, বিশেষ করে পোশাক খাতে। তাই গ্লোবাল সরবরাহ চেইনে বিঘ্ন ঘটলে তাৎক্ষণিক ক্ষতি হতে পারে। দ্বিতীয়ত, অভিবাসন প্রবাহে পরিবর্তন, কারণ প্রবাসী শ্রমিকেরা যুদ্ধের কারণে দেশে ফিরতে পারে, যা কর্মসংস্থান চাপ কমাতে পারে। তৃতীয়ত, জ্বালানি সরবরাহের উপর চাপ পড়বে, কারণ আন্তর্জাতিক বাজার অস্থির হলে তেলের দাম বাড়তে পারে। এই ঝুঁকিগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশকে প্রস্তুত থাকতে হবে অর্থনৈতিক বৈচিত্র্য, স্থিতিস্থাপকতা এবং কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর মাধ্যমে, যেন ঝুঁকি কমানো যায় এবং সংকটের সময় টিকে থাকা যায়। আচ্ছা, বাংলাদেশের তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা কতটুকু? আমাদের বিশ্লেষণ করতে হলে প্রথমে গ্লোবাল জিওপলিটিক্সের স্তর থেকে শুরু করতে হবে। বাংলাদেশ ভৌগোলিকভাবে একটি শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত, যেখানে বৃহৎ শক্তিগুলোর সরাসরি সংঘাত না হলেও তারা প্রভাব ফেলতে পারে। ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের সরাসরি ঝুঁকি বাংলাদেশের জন্য খুবই কম, বিশেষ করে যদি আমরা আঞ্চলিক কূটনৈতিক ও অর্থনৈতিক স্থিতি বিবেচনায় নিই। তবে কোনো অপ্রত্যাশিত আঞ্চলিক উত্তেজনা বা গ্লোবাল সংকট বাংলাদেশকে পরোক্ষভাবে প্রভাবিত করতে পারে। তাই প্রস্তুতি এবং কৌশলগত নজরদারি অপরিহার্য। আচ্ছা, এর আগের বিশ্বযুদ্ধগুলোতে দেখা গেছে যে পৃথিবীর সকল দেশই কোনো না কোনো ভাবে জড়িয়ে গেছে। তো তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সেখানে বাংলাদেশের না জড়ানোর কোনো মানে সম্ভাবনা, সুযোগ কি আছে কিনা? এটা সত্যি। ইতিহাস দেখায় সব যুদ্ধই শেষ পর্যন্ত বিস্তৃত গ্লোবাল জবাবদিহি তৈরি করেছে। কারণ আধুনিক অর্থনীতি, প্রযুক্তি এবং যোগাযোগের জগতে সব দেশই একে অপরের সাথে জড়িয়ে পড়ে। বাংলাদেশও সেই জটিল বিশ্ব ব্যবস্থার অংশ হতে পারে, বিশেষ করে যদি অর্থনৈতিক বা কূটনৈতিক মেরুকরণ ঘটে। তবে আমরা এটাও দেখতে পারি যে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক দিক থেকে এটি অল্প সম্ভাবনা, কারণ বাংলাদেশ তার সার্বভৌমত্ব এবং নিরপেক্ষতা রক্ষা করার কৌশল নিয়ে থাকে। তবুও আমাদের একেবারেই ঝুঁকি এড়ানোর মতো ভাবতে হবে না, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত প্রস্তুতি এবং বৈচিত্র্যময় অংশীদারিত্ব বজায় রাখা আবশ্যক। আচ্ছা, আহ যুদ্ধ যদি হয় তাহলে দেখা যাবে যে অবশ্যই দুইটা পক্ষ থাকে সাধারণত। তো সেই ক্ষেত্রে এই যুদ্ধে দুইটা পক্ষ কারা কারা থাকতে পারে? এটা নির্ভর করে মূলত উষ্ণায়ন, অর্থনৈতিক ব্লক এবং সামরিক জোটের উপর। বর্তমানে প্রধানত দুইটি ধারা দেখা যাচ্ছে। একটি হলো পশ্চিমা ব্লক, যেমন ইউএস, ন্যাটো, ইইউ। আরেকটি হলো রাশিয়া ও চীনের নেতৃত্বাধীন জোট। এছাড়া দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশ, যেমন ভারত, পাকিস্তান, ইরান, এদের অবস্থান দ্বিধান্বিত হতে পারে, কারণ তারা কৌশলগতভাবে দুই পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। তাই সম্ভাব্য সংঘাতের গঠন এই দুই ব্লক এবং তাদের মিত্রদের মধ্যেই ঘুরপাক খাবে। আচ্ছা, সাধারণত দেখা যায় বড় ধরনের যুদ্ধ হলে তো কোনো একটি পক্ষে অবশ্যই ঝুঁকে যেতে হয় শেষ পর্যন্ত। তো সেক্ষেত্রে আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে, যেমন আহ ভারত এবং মায়ানমার, হ্যাঁ, এরা কোন দিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা আছে? এই ধরনের সংঘাতের পরিস্থিতিতে ভারতের অবস্থান বেশ জটিল, কারণ তাদের যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক আছে। তবে তারা সাধারণত নিরপেক্ষ থাকার চেষ্টা করে। মিয়ানমার অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে চীন ও রাশিয়ার প্রভাবের সঙ্গে যুক্ত, তবে পশ্চিমা ব্লক থেকেও তারা চাপ অনুভব করে। সুতরাং ভারত মিতব্যয়ী কৌশল নিতে পারে, তবে মিয়ানমার সম্ভবত চীন ও রাশিয়ার দিকে ঝুঁকে পড়ার ঝুঁকি বেশি, বিশেষ করে সামরিক সহযোগিতার ক্ষেত্রে। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যদি যুদ্ধ হয়, যুদ্ধ সংগঠিত হয়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশেও তার প্রভাব তো অবশ্যই পড়বে, বা বাংলাদেশে বোমা বর্ষণ হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে?
একদম সঠিকভাবে বললে, বাংলাদেশের ওপর প্রভাব পড়ার সম্ভাবনা আছে, তবে সেটা সরাসরি যুদ্ধের অংশ না। অধিকাংশ ক্ষেত্রে পরোক্ষ অর্থনৈতিক শরণার্থী প্রবাহ এবং সামরিক স্থিতিশীলতার অভাবের মাধ্যমে। উদাহরণস্বরূপ, সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অভিবাসন চাপ বাড়তে পারে, রপ্তানি ব্যাহত হতে পারে এবং জ্বালানি সরবরাহে বিঘ্ন করতে পারে। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক মিত্রতা এবং কূটনৈতিক ভারসাম্য এই ধরনের ঝুঁকি অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পারে, কিন্তু পুরোপুরি ঝুঁকি এড়ানো যাবে না। আচ্ছা, তোমার কি মনে হয় যে যদি চীন এবং রাশিয়ার সাথে পশ্চিমা বিশ্বের একটা লড়াই হয়, তাহলে আমাদের আমাদের আশেপাশের অঞ্চল, বিশেষ করে আহ, বঙ্গোপসাগরের এরিয়াগুলোতে কোনো ঘাঁটি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? আর সেটা থাকলে সেক্ষেত্রে বাংলাদেশের আহ, যে ঝুঁকি রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের নিরাপদ থাকার উপায়গুলো কি হতে পারে? এই সম্ভাবনাটা যথেষ্ট বাস্তবিক, কারণ বঙ্গোপসাগরটি স্ট্র্যাটেজিক জলপথ, যেখানে শক্তিশালী সামুদ্রিক বাণিজ্য এবং নৌ চলাচল ঘটে। যদি চীন ও রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্ব সংঘাতে জড়িয়ে পড়ে, বঙ্গোপসাগরে নৌপথ অবরোধ বা সামরিক টানাপোড়েন বাড়তে পারে। এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য ঝুঁকি হলো অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা, জ্বালানি সরবরাহ ব্যাহত এবং শারীরিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। প্রতিরোধ হিসেবে বাংলাদেশকে 3টি কৌশল নিতে পারে। 1. বহুপাক্ষিক কূটনীতি, আন্তর্জাতিক মিত্রতা শক্তিশালী করা। 2. অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা। এবং 3. জ্বালানি ও খাদ্য সরবরাহে বিকল্প পথ তৈরির মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। আচ্ছা, বাংলাদেশ কি এক্ষেত্রে ডিফেন্সিভ কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা বাংলাদেশ সরকার, বা যদি না নিয়ে থাকে তাহলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত? বাংলাদেশের আসলে সরাসরি কোনো তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে না, তবে তারা কৌশলগতভাবে সাবধানী অবস্থানে আছে। দেশের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনা ফোর্সেস গোল 2030 অনুযায়ী তারা স্থল, নৌ ও বায়ু সেনাবাহিনী আধুনিকরণ করছে, ড্রোন, সামরিক জাহাজ এবং বায়ুসেনার সক্ষমতা বাড়াচ্ছে। তবে তাদের নৌ ও বিমান প্রতিরক্ষা এখনও সীমিত, তাই বহুপাক্ষিক কূটনীতি, অর্থনৈতিক বৈচিত্র্য এবং সামুদ্রিক নিরাপত্তা জোরালো করার পরামর্শ দেওয়া হচ্ছে, যেন তারা বৈশ্বিক প্রতিযোগিতার মধ্যে নিজেদের স্বাধীনতা ধরে রাখতে পারে। আচ্ছা, দেখা যায় যেসব দেশগুলা ডিফেন্সিভ পদক্ষেপ নিয়ে থাকে, বিশেষ করে বাংলাদেশের কি আসলে ডিফেন্সিভ পদক্ষেপ নেওয়া উচিত, নাকি আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়া উচিত বা প্রস্তুতি নেওয়া উচিত আর কি? এখানে প্রথম নীতি হলো বাস্তবিক ঝুঁকি এবং প্রয়োজনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। বাংলাদেশ একটি ক্ষুদ্র উন্নয়নশীল দেশ, যার প্রধান চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সাধারণ মানুষের নিরাপত্তা। অতএব আগ্রাসনমূলক পদক্ষেপের চেয়ে প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করা এবং কূটনৈতিক মেলবন্ধন শক্তিশালী করা বেশি কার্যকর। তাই আক্রমণাত্মক কোনো পদক্ষেপ না নিয়ে বরং প্রতিরক্ষা কৌশল, অর্থনৈতিক স্থিতি এবং মানবিক নিরাপত্তার উপর জোর দেওয়া উচিত, যাতে যুদ্ধ না হলেও বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা বজায় থাকে। তাহলে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিলে আমরা দেখি অনেক দেশ আয়রন ডোম বা থার্ড প্রযুক্তির মতো ব্যবস্থা ব্যবহার করে থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে বাংলাদেশের কি সেই ধরনের কোনো প্রস্তুতি নেওয়া উচিত না? দেখুন, প্রযুক্তি নির্বাচন বা যুদ্ধ প্রতিরোধে সর্বাধিক কার্যকারিতা নির্ভর করে বাস্তব প্রয়োজন, বাজেট এবং কৌশলগত প্রেক্ষাপটের উপর। বাংলাদেশ যদি প্রযুক্তিগতভাবে শক্তিশালী হতে চায়, তাহলে আয়রন ডোম বা থার্ডের মতো ব্যয়বহুল এবং প্রযুক্তিগতভাবে জটিল ব্যবস্থা বাংলাদেশের মতো দেশটির জন্য অতি বাস্তবসম্মত নয়, কারণ এর মেইনটেনেন্স এবং অপারেশন ব্যয় খুব বেশি। বরং বাংলাদেশের জন্য বুদ্ধিমত্তাপূর্ণ সাইবার সুরক্ষা, নৌ প্রতিরক্ষা এবং ড্রোন প্রযুক্তি ব্যবহারের দিকে ফোকাস করা উচিত, যা তুলনামূলকভাবে কার্যকর, স্থিতিশীল এবং বাংলাদেশের কৌশলগত চাহিদার সঙ্গে ভালোভাবে মেলে। তো এক্ষেত্রে তো আমরা অনেক দেশকে দেখি যে যুদ্ধ পরিস্থিতিতে তারা আন্ডারগ্রাউন্ডে আহ একটা ব্যবস্থা রাখে, যাতে করে মানুষের ক্ষয়ক্ষতি কম হয়। একদম সঠিকভাবে বলেছেন। যুদ্ধের মতো সংকটকালীন পরিস্থিতিতে অনেক দেশই জনগণের নিরাপত্তার জন্য আন্ডারগ্রাউন্ড আশ্রয়ের ব্যবস্থা করে তোলে, যাতে বেসিক খাদ্য, চিকিৎসা এবং নিরাপদ আশ্রয় নিশ্চিত করা যায়। বাংলাদেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কৌশল হতে পারে, বিশেষ করে শহর এলাকায় আশ্রয় কেন্দ্র তৈরি, জরুরি সংকেত ব্যবস্থা এবং জনগণের সচেতনতা বাড়ানোর মাধ্যমে। তবে শুধু আন্ডারগ্রাউন্ড ব্যবস্থা নয়, বরং দুর্যোগ প্রস্তুতি ও দ্রুত সারাদানের কাঠামো উন্নত করা জরুরি, যেন যে কোনো পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষা করা যায়। আচ্ছা, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে দেখতে পেয়েছিলাম যে পারমাণবিক অস্ত্রের ব্যবহারটা, মানে এটা আবিষ্কারই হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে, যার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হয়তো ব্যাপক হারে এটা ব্যবহার হয় নাই। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হলে এটার ব্যবহারের মাত্রাটা কতটুকু হতে পারে, বা বাংলাদেশে এটার দ্বারা ক্ষয়ক্ষতি হতে পারে পারে কিনা? এটি একদমই গুরুতর একটি প্রশ্ন, কারণ পারমাণবিক অস্ত্রের ব্যবহার এখনো একটি বিরাট জিওপলিটিক্যাল বাধা। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সম্ভাব্যভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি উঁচুতে উঠবে, কিন্তু এটি অনেক দেশের জন্য পরিণাম অত্যন্ত বিধ্বংসী হবে।
বাংলাদেশের মতো দেশ যেহেতু সরাসরি পারমাণবিক শক্তির কেন্দ্রবিন্দু নয়, তবে পার্শ্ববর্তী দেশগুলোতে পারমাণবিক ব্যবহার হলে বাংলাদেশের জনগণের উপরও প্রচণ্ড মানবিক বিপর্যয়, শারীরিক ক্ষতি, পরিবেশগত ধ্বংস এবং শরণার্থী সংকট। তাই বাংলাদেশ থেকে অবশ্যই কূটনৈতিক মঞ্চে সক্রিয় ভূমিকা নিতে হবে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য, যাতে বাংলাদেশ এমন বিপর্যয়ের বাইরে থাকতে পারে। আচ্ছা, তুমি বলো যে যদি যুদ্ধ লেগেই যায় সেক্ষেত্রে বাংলাদেশের আসলে চীন রাশিয়ার দিকে ঝুঁকে যাওয়াটা সুবিধাজনক হবে নাকি পশ্চিমা বিশ্বের সাথে থাকাটা সুবিধাজনক হবে? এই সিদ্ধান্ত খুবই কৌশলগতভাবে বিবেচনা করতে হবে। বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য এবং ইতিহাস সবই পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশি জড়িত। তবে চীন এবং রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়ছে, বিশেষ করে অবকাঠামো ও বিনিয়োগ ক্ষেত্রে। সুতরাং কোনো দিকে ঝুঁকে যাওয়া উচিত তা নির্ভর করবে বাংলাদেশের ভূরাজনৈতিক স্বার্থ, অর্থনৈতিক নিরাপত্তা এবং কৌশলগত ভারসাম্যের উপর। আমার পরামর্শ হলো বাংলাদেশকে দুই পক্ষের সঙ্গেই কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখতে হবে। কৌশলগত পুরোপুরি ঝুঁকে যাওয়ার পরিবর্তে বিকল্প কৌশল গ্রহণ করে স্বার্থ রক্ষা করা যায়, আর সেই সঙ্গে স্বাধীনতা ও স্থিতিশীলতা বজায় থাকে। আচ্ছা, বিকল্প কৌশলগুলো কি হতে পারে যদি সরাসরি দুই পক্ষের সাথেই সম্পর্ক ধরে রাখা না যায় শেষ পর্যন্ত চাপের কারণে, সেক্ষেত্রে কৌশলগুলো কি হতে পারে? যদি বাংলাদেশে দুই পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখে, তবে প্রধান চ্যালেঞ্জ হবে কূটনৈতিক ও ভারসাম্য রক্ষা। প্রথমত, যে কোনো পক্ষের সাথে বেশি ঝুঁকে গেলে অন্য দলের সঙ্গে বিশ্বাসের ঘাটতি তৈরি হতে পারে, ফলে বাণিজ্য, বিনিয়োগ বা সামরিক সহায়তা বিচ্ছিন্ন হতে পারে। দ্বিতীয়ত, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ বাড়তে পারে, কারণ জনগণ কোনো পক্ষের দিকে বেশি ঝুঁকে গেলে তাদের সমর্থন নিয়ে বিভেদ সৃষ্টি হবে। তৃতীয়ত, দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের কূটনৈতিক ও পরিচিতি শূন্য হতে পারে, কারণ এক পক্ষের প্রতি নির্ভরশীলতা আত্মনির্ভরতা কমিয়ে দেয়। এই ঝুঁকি এড়াতে বাংলাদেশের কৌশল হবে দুই পক্ষের সঙ্গে মিথস্ক্রিয়া বজায় রাখা, কিন্তু স্বাধীনতা ও স্বার্থের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া, যেন কোনো পক্ষের প্রতি একপক্ষীয় দায়বদ্ধতা না থাকে। আচ্ছা, উভয় পক্ষের সাথে সম্পর্ক বজায় রাখা কি আসলে সম্ভব হবে যদি যুদ্ধ তীব্র আকার ধারণ করে? এটা সত্যি যে যুদ্ধ তীব্র হলে বাস্তব পরিস্থিতি প্রচণ্ড অসামঞ্জস্যপূর্ণ হয়ে যায় এবং তখন দুই পক্ষের সঙ্গেই সমান তালে সম্পর্ক রাখা কঠিন হয়। কিন্তু সম্ভাব্যতা আছে যদি বাংলাদেশ খুবই কৌশলগতভাবে কাজ করে, অর্থাৎ উভয় পক্ষের সঙ্গে কূটনৈতিক চ্যানেল খোলা রেখে নিজেদের স্বার্থ এবং স্বাধীনতা অটুট রাখার চেষ্টায়। তবে এই ধরনের ভারসাম্য ধরে রাখা খুবই দুরূহ, কারণ যুদ্ধের উত্তেজনা, অর্থনৈতিক চাপ এবং জিওপলিটিক্যাল চাপ দ্রুত পরিস্থিতি পাল্টে দিতে পারে। তাই বাংলাদেশকে খুব সতর্ক, প্রজ্ঞাপূর্ণ এবং দীর্ঘমেয়াদী কৌশলের উপর নির্ভর করতে হবে, যেন যুদ্ধের তীব্রতা বাড়লেও তারা নীরবতা বা বিচ্ছিন্নতার ফাঁকে টিকে থাকতে পারে।